এই শব্দগুলো জন্ম থেকেই কিন্তু আইএনজি যুক্ত। সুতরাং এগুলো দেখে তুমি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারো না, কারণ এটার সাথে আইএনজি যুক্ত জন্মলগ্ন ভাবেই থাকে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের ন্যায় আজকে আমরা আবার চলে আসলাম এবং আমাদের আজকের ক্লাসের যে টপিক এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা আজকে জানবো এবং এই টেন্স দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় এই বিষয়গুলো আমরা শিখবো। চলো আমরা এই টেন্সটা শিখে নেই। প্রথমেই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সংজ্ঞাটা। বর্তমানে কোনো কাজ চলছে নন স্টপ ভাবে, বর্তমানে কোনো কাজ চলছে কিন্তু নন স্টপ ভাবে, অবিরাম ভাবে। যদি এরকম বোঝায় তাহলে এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সহজে যে বুঝতে পারবো আমরা কিভাবে, বাক্যর শেষে মূল শব্দের সাথে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি যুক্ত থাকলে এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। এবং এই টেন্সের যে স্ট্রাকচারটা, প্রথম স্ট্রাকচারটা আমরা জানি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার, এটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং আদার্স। তো 2 নম্বর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস হচ্ছে বিং। তো আমরা দুইটাই স্ট্রাকচার জানলাম। আমরা মূলত কি কি জানলাম? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ কিংবা আর প্লাস ভার্ব 1 তার সাথে আইএনজি যুক্ত এবং তার সাথে আদার্স। তো এইটা জানলাম আমরা প্রথম স্ট্রাকচার। 2 নম্বর স্ট্রাকচারটা অ্যামিজারের সাথে কি ব্যবহার করতে পারি? আমরা বিং ব্যবহার করতে পারি। তো অ্যামিজার প্লাস বিং প্লাস হচ্ছে আদার্স। তো আমরা এখানে উদাহরণে যেতে পারি এক্সাম্পল 1-এ, যেমন আমি ইংরেজি পড়িতেছি। তো এটার ক্ষেত্রে আমরা দেখো এই যে ভার্বের শেষে কিন্তু তেসি আছে। যদি এটা এরকম থাকে তাহলে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটার শুরুতে আমরা সাবজেক্টটা লিখবো আমিতে আই বুঝাবে এবং এটার সাথে যে অক্সিলারি ভার্ব আমরা সবাই জানি আই এর সাথে এম ব্যবহার করা লাগে এবং আই এর সাথে এম ব্যবহার করছি আমরা। আই এম রিডিং ইংলিশ। এই যে রিডটা হচ্ছে আমাদের ভার্ব, মেইন ভার্ব এবং এটার সাথে কি যুক্ত করছি? আইএনজি যুক্ত করছি এবং ইংলিশটা হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আই এম রিডিং ইংলিশ, আমি ইংরেজি পড়িতেছি। তারা ক্রিকেট খেলতেছে। দে আর ফ্লাইং ক্রিকেট, দে আর ফ্লাইং ক্রিকেট। সে কাজটি করিতেছে। হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তো উপরে 3টি উদাহরণে যথাক্রমে সাবজেক্ট ছিল, এটার সাথে অক্সিলারি ভার্ব ছিল, অ্যামিজার ছিল এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল এবং তারপরে আমরা আদার্স কিন্তু করতে পারছি। ওকে, তো এইটার পরে 2 নম্বর যে এক্সাম্পলটা ছিল, 2 নম্বর এক্সাম্পলের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি একজন ভালো ছাত্র হচ্ছি। তো এইটার ক্ষেত্রে কিন্তু আমরা কি ব্যবহার করবো বলো তো? বিং ব্যবহার করব। এখনো হচ্ছে, স্টুডেন্ট এখনো হচ্ছে, ভালো ছাত্র এখনো হওয়ার মধ্যেই আছি আমরা, বর্তমানেও হচ্ছে সেইটা। তা আই এম এর পরে কি ব্যবহার করব? বিং ব্যবহার করবো। এ গুড স্টুডেন্ট। সে ধনী হচ্ছে। হি ইজ বিং রিচ। তাহলে আমরা কি জানলাম? অ্যামিজার তো ব্যবহার করবোই, যে এখানে আমরা তেসি, তেসো, তেসে, তেসেন ব্যবহার হয়, এখানে কিন্তু আমরা অ্যামিজার ব্যবহার করব এবং মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। যদি কখনো আমরা এটা দেখি আমি কিছু হচ্ছি, আমি একজন ভালো মানুষ হচ্ছি, আমি একজন ধনী হচ্ছি, আমি গরিব হচ্ছি, এই কথাগুলো যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব অ্যামিজারের পরে বিং ব্যবহার করতে পারি। যেমন আমি ধনী হচ্ছি বা সে ধনী হচ্ছে, আই এমই ধনী হচ্ছে, তাহলে আই এম বিং রিচ, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ওকে, বুঝতে পারছো? তাহলে এইটা আমরা জানলাম। তাহলে বিং এর ব্যবহারটা আমরা জানলাম। কন্টিনিউয়াস টেন্স নিয়ে যে গোলক ধাঁধাটা আমরা জানি সেটা হচ্ছে আই এম সিইং এ বার্ড। একটু খেয়াল করে দেখো তো, আই এম সিইং এ বার্ড। তোমরা বলো তো এই সেন্টেন্সটা কি রাইট? আমি একটি পাখি দেখিতেছি। আই এম ফিলিং ইউ, আমি তোমাকে অনুভব করছি। হি ইজ বিলিভিং মি, সে আমাকে বিশ্বাস করছে। একটু খেয়াল করে দেখো তো, এগুলো কি বুঝতে পারো? কি দ্বন্দ্ব লেগে গেছে দেখো, কি ভাবতেছেন? এগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? ভুল ধারণা, এগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। কারণ এই যে সিং এটার সাথে কখনো আইএনজি যুক্ত হবে না। ফিলিং, বিলিভিং এর সাথে কখনো কি যুক্ত হয় না বলো? আইএনজি যুক্ত হবে না। তাহলে যদি কখনো এই ওয়ার্ডগুলো দেখতে পাও, সিং, ফিলিং, বিলিভিং, এগুলোর সাথে কোনোদিনও তুমি আইএনজি যুক্ত করতে পারবা না। সুতরাং এগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। এগুলো মূলত ভুল বাক্য। এগুলো কি বাক্য বলো তো? ভুল বাক্য। বুঝতে পারছো? তাহলে আমরা এটা কখনো বলবো না যে আই এম সিইং এ বার্ড, আই এম ফিলিং ইউ, হি ইজ বিলিভিং মি। এই ওয়ার্ডগুলোতে কখনো আইএনজি যুক্ত হবে না। তো এরপরে আরেকটা জিনিস খেয়াল করো, নিচের ভার্বগুলির সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় না, অর্থাৎ আইএনজি যুক্ত হয় না। তোমরা লিখে নিতে পারো খাতায়। যেমন দেখো, লাইক, লাভ, ওয়ান্ট, মিন, বিলিভ, ফরগেট, নিড, হেট, prefer, know, understand, defend, remember, feel, see, hear, তারপরে smell, notice,
observe, desire, dislike, fear, hate, want, mind, care, prescribe, wish, adore, appreciate, value, care, তারপরে বলতে পারো for, detest, belong, own, processed, think, realize, expect, recollect, recall, trust, may, shall, will, can, must, it is, এইগুলো ওয়ার্ডের সাথে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখো এবং এটা তোমার খাতায় লিখে নিতে পারো, তোমরা নোট করে রাখতে পারো যে এই কয়েকটা ওয়ার্ডের সাথে বা এই ধরনের ওয়ার্ডের সাথে কখনোই কিন্তু কি যুক্ত হবে না বলো, আইএনজি যুক্ত হবে না। কারণ এই যে লাভ, লাভিং কখনো হবে না, এলও ভিই আইএনজি, লাভিং কখনো কিন্তু হতে পারে না। সুতরাং তোমরা এদিকে একটু বি কেয়ারফুল, সচেতন থাকবা, কারণ এগুলোর সাথে কখনোই আইএনজি যুক্ত হবে না। তা আরেকটা বিষয় দেখো, আরো কিছুগুলো ধাঁধা আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এটা খুবই আশ্চর্যজনক, ইট ইজ অ্যামেজিং, ইট ইজ অ্যামেজিং, এটা খুবই আশ্চর্যজনক, তারা মনোমুগ্ধকর, দে আর চার্মিং। এই যে অ্যামেজিং, এই যে চার্মিং, দেখো তো কিছু বুঝতে পারো? তোমাদের কাছে কি মনে হচ্ছে এই সেন্টেন্সগুলো কি সঠিক? বলো তো, একটু বলো তো এগুলো কি সঠিক? যেমন এখানে আরেকটা উদাহরণ আছে, যেমন দেখো এটা আকর্ষণীয়, কি বলা যাচ্ছে? এটা আকর্ষণীয়, ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো উপরের সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে হলেও মূলত কিন্তু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। কেন জানো? কারণ এই যে অ্যামেজিং, এই যে চার্মিং, ইন্টারেস্টিং, এই শব্দগুলো জন্ম থেকেই কিন্তু আইএনজি যুক্ত। সুতরাং এগুলো দেখে তুমি কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারো না, কারণ এটার সাথে আইএনজি যুক্ত জন্মলগ্ন ভাবেই থাকে। ওকে, তাহলে এই যে ইট ইজ ইন্টারেস্টিং, এটা কিন্তু কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। এখানে এটা কোন টেন্সের মধ্যে ইনক্লুডেড হতে পারে বলো তো? এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে, কারণ এটা ইন্টারেস্টিং এ এই সেন্টেন্সটা জন্মলগ্ন থেকে এটার সাথে কি যুক্ত আছে বলো? আইএনজি যুক্ত আছে। বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো এখানে আরো কিছু গঠন তোমরা দেখতে পাচ্ছ, যেমন আমরা যদি লিখি যে সাবজেক্ট, অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা আমরা আগে থেকে জানতেছিলাম, সাবজেক্ট থাকবে, তার সাথে অ্যামিজার থাকবে, ভার্ব ওয়ান থাকবে, আদার্স থাকবে। যেমন আমি স্কুলে যাইতেছি, আমি লিখতে পারি যে আমি স্কুলে যাইতেছি, লিখলাম। তো তোমরাই বলো যে আমি স্কুলে যাইতেছি এটা কি হতে পারে? যদি বাংলায় চিনতে পারো, সেখানে তোমার বাংলার যে ভার্বটা আছে, ক্রিয়াটা আছে, এটা শেষে কিন্তু তেসি যুক্ত আছে। তো এই তেসি যুক্ত হলে আমরা জানি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। বাংলায় যদি লক্ষ্য করি, আর ইংলিশের ক্ষেত্রে আমরা লিখতে পারি কোনো একটা কাজ অতীতের একটু কিছু সময় আগে শুরু হয়ে বর্তমান সময় অবিরাম ভাবে চলতেছে, একটু আগে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলতেছে, এরূপ বোঝালে কিন্তু আমরা সেটাকে কি বলতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। সুতরাং আমি স্কুলে যাইতেছি, এখনো কিন্তু যাইতেছি, কিন্তু এই যাওয়াটা শুরু হয়েছে আমার কখন? একটু আগে। সুতরাং এটাকে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ক্ষেত্রে আমরা লিখবো প্রথমেই সাবজেক্ট, এবং এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারের কারণে, হাবোধক স্ট্রাকচারের কারণে আমরা লিখবো প্রথমেই সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি অ্যাম, এর সাথে অ্যাম ব্যবহার হবে, অ্যামিজারের অ্যাম ব্যবহার হবে। আর আই এম গো মানে হচ্ছে যাওয়া, তার সাথে আমরা কি দিব? আইএনজি দিব। আই এম গোয়িং টু, কোথায় যাচ্ছি? স্কুল, আই এম গোয়িং টু স্কুল। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। নেগেটিভ স্ট্রাকচার, যেমন এখানে অ্যাফার্মেটিভের যে উদাহরণটা দেওয়া আছে, এক্সাম্পল, সেখানে লেখা আছে সে চা পান করছে, সে চা পান করছে। আসলে বলো তো চা পান শুরু হয়েছে কখন? একটু আগে থেকে, এবং এখন বর্তমান সময় পর্যন্ত কিন্তু এটা চলতেছে। সুতরাং কাজটা নন স্টপ ভাবে চলতেই আছে। তো আমরা এটার ক্ষেত্রে কি লিখবো? হি ইজ ট্যাকিং টি, হি ইজ ট্যাকিং টি। নেগেটিভ স্ট্রাকচারে আমরা কি বলতে পারি? দেখো এই অ্যামিজারের সাথে আমরা কি বসাবো বলো? নট বসাবো। অ্যামিজারের সাথে কি বসাবো? নট বসাবো। আমি স্কুলে যাইতেছি না, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখবো? আই এম নট, আই এম নট। শুধু এম এর পরে কি বসাবো? নট বসাবো। তাহলে আমাদের নেগেটিভ স্ট্রাকচার হয়ে গেল। তাহলে আমি ভাত খাইতেছি না, তাহলে আই এম নট ইটিং রাইস, আই এম নট ইটিং রাইস। ওকে, বুঝতে পারছো? করিম ফুটবল খেলিতেছে না, তাই করিম ইজ নট প্লেইং ফুটবল। এই ব্যবহারগুলো তোমাদেরকে জানতে হবে। অ্যামিজার এবং এটার পরে নট বসলে আমরা সেটা নেগেটিভ স্ট্রাকচারটা পাই। তো এখানে দেখা আছে সে চা পান করছে না, সে চা পান করছে না, তাহলে হি ইজ নট, ইজ এর পরে আমরা কি বসাইছি? নেগেটিভে নট। হি ইজ নট ট্যাকিং টি, হি ইজ নট ট্যাকিং টি। ওকে, তো ইন্টারোগেটিভ প্রশ্নবোধকের ক্ষেত্রে একই, শুধু অক্সিলারি ভার্ব যেটা আমাদের আছে অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। এই অ্যাম ইজ আরটা কোথায় আসবে বলো তো? অ্যাম ইজ আরটা আসবে আমাদের
সাবজেক্টের আগে। ওকে, প্রথমে বসাইতে হবে সাবজেক্টের আগে। তো অ্যামিজার যখন বসাবো তখন আমরা এটা ইন্টারোগেটিভ স্ট্রাকচারের মধ্যে পাবো। যেমন সে কি চা পান করছে, তাহলে আমি এর আগে কি লিখছিলাম, হি বা হি ইজ টেকিং টি, সে চা পান করছে। তো এটাতে যখন কি ব্যবহার করলাম, সে কি চা পান করছে, তাহলে তোমরাই বলো এই যে ইজটা কোথায় যাবে, শুরুতে যাবে, সাবজেক্টের আগে বসবে। ইজ হি টেকিং টি, আমি কি স্কুলে যাইতেছি, তাহলে তোমরাই বলো এটা কি হবে, এমটা কোথায় যাবে, সামনে যাবে। এম আই গোয়িং টু স্কুল, তখন এটাতে প্রশ্নবোধক দিতে হবে। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাইতেছি, বুঝতে পারছো? তো এরপরে আমাদের শিখতে হবে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুইটা একসাথে থাকতে পারে, সেটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো। যে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভটা কেমন হবে দেখো, সে কি চা পান করছে না, সে কি চা পান করছে না, দেখো এটার মধ্যে কিউ আছে আবার নাও আছে, দুইটা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ একসাথে অ্যাডজাস্টমেন্ট করা আছে। সেই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করতে পারো বলো তো, যে ইজটা কিন্তু শুরুতে দিতে পারো, এটা দুইটা স্ট্রাকচার আছে। ইজ 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 হি টেকিং টি, সে কি চা পান করছে না, এখানে দি হবে না হি, এখানে হি হবে। ইজ হি টেকিং টি, ইজ হি নট, সরি ইজ হি নট টেকিং টি, এটা লিখতে পারো ইজ হি নট টেকিং টি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, যদি তুমি ইজান্ট সংক্ষিপ্ত রূপটা সামনে বসাও, এই যে ইজান্ট, দেখো ইজান্ট, তাহলে ইজান্ট হি টেকিং টি, সে কি চা পান করছে না, সে কি ফুটবল খেলছে না, সে কি ফুটবল খেলছে না, এটা তোমরা কিভাবে দিতে পারো, ফুটবল খেলছে না লিখতে পারি। তোমরাই বলো তো, এখানে সাবজেক্টকে হি, তাহলে হির সাথে কি ব্যবহার হতো, ইজটা আমার কোথায় যাবে, এখানে কিউ আছে আবার নাও আছে, কিউ আছে আবার কি আছে, না আছে, তাহলে হিটা কিন্তু লিখলাম, হির আগে আমার বসার কথা কি ইজ। আমি যদি সংক্ষিপ্ত ফর্মটা বসাই তাহলে আমরা লিখবো ইজান্ট হি প্লেইং ফুটবল, সে কি ফুটবল খেলে না, ইজান্ট হি প্লেইং ফুটবল। আর যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে আমরা লিখবো ইজ হি নট, এভাবে লিখতে পারি, ইজ হি নট প্লেইং ফুটবল। তাহলে আমরা কি জানলাম, আমরা যদি সংক্ষিপ্ত রূপটা লিখি তাহলে ইজানটা একবারই লিখবো, তাহলে আর পর সাবজেক্টের পরে কিন্তু নট বসানোর কোনো প্রয়োজন নাই। আর যদি আমরা এইভাবে লিখি তাহলে ইজটা প্রথমে লিখবো, হি লিখবো, তারপরে নট লিখবো, প্রথমেই অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে নট ব্যবহার করবো। ওকে, তো এইভাবে কিন্তু আমরা নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ এটা কিন্তু করতে পারি। ওকে, তারপরে খেয়াল করো এখানে আরো কি দেওয়া আছে, ওয়ার্ড দেখে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, এটা আমরা খেয়াল করতে পারি। কি কি ওয়ার্ড থাকলে আমরা বুঝবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হতে পারে, এটা তোমরা লিখে নিতে পারো। যেমন এখানে দেওয়া আছে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট বা অ্যাট মোমেন্ট, কিংবা রাইট নাও, কারেন্টলি, ডে বাই ডে, তারপর লিখি দিস সিজন, বাট টুডে। এগুলো থাকলে কিন্তু আমরা অবভিয়াসলি এবং সরাসরি বলতে পারি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ইনক্লুডেড হবে। ওকে, যেমন এখানে উদাহরণটা যদি লক্ষ্য করো, তাহসিন অ্যান্ড হিমু আর ওয়াচিং টিভি নাও, এই যে নাউটা দেওয়া আছে এখানে, তোমরাই বলো তো এটার মধ্যে নাও ছিল ওয়ার্ড দেখে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়ের মধ্যে, তো এখানে তো আমি নাও দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে। তো এই নাও যদি কখনো দেখো তাহলে সরাসরি বুঝে নিবা এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। ওকে, তারপরে হয় দ্য বেবি ইজ ক্রাইং অ্যাট দিস মোমেন্ট, কেন এই মুহূর্তে শিশুটি কাঁদতেছে, এটা বলতে পারি। তাহলে এই যে অ্যাট দিস মোমেন্ট, খেয়াল করে দেখো অ্যাট দিস মোমেন্ট, সেন্টেন্সের মধ্যে অ্যাট দিস মোমেন্ট আছে, তার মানে তুমি সরাসরি বলতে পারো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরের দুইটা বাক্যের মধ্যেই নাও এবং অ্যাট দিস মোমেন্ট থাকায় শব্দগুলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে তোমাদের ভালো এবং মোটামুটি একটা আইডিয়া দিতে পারছি। পরবর্তী ভিডিও আবার আমরা চেষ্টা করব তোমাদের সামনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।